তোর হাতির লাহান ছেড়িয়াস গাছে উঠছে। ও তন্নির মা, এ অলক্ষী নাম, গাছের তেনে নাম। নূরজাহান বেগম সারা উঠানময় হাঁটছেন আর চেঁচামেচি করছেন। পৃথিবীর আয়তন বিশাল, আর সমগ্র পৃথিবীর সব দুশ্চিন্তা কেবল ওনার। বাড়ির বউটা মেয়েটাকে শাসন করে না, বাপেলাই দিয়া মাথায় তুলছে। তুলবেই তো, প্রথম সন্তান। আর মানুষ তো প্রথম সন্তান, মানুষেরই তো প্রথম সন্তান হয় না। বাইরে রোদের কারণে কিছু দেখা যায় না, এত বড় করা রোদের শরীর রং পুড়ে কয়লা হয়ে যাবে না? আজকে মেয়েকে দেখতে আসবে, অথচ মেয়ের কোনো খোঁজ খবর আছে? বাবা গো বাবা, ওনাকে যখন দেখতে গিয়েছিলাম উনি তো 3 দিন ঘর থেকে বের হননি। বেহালাজ বেসরম মাইয়া মানুষ, এখনকার মেয়েদের লাজ লজ্জা বলতে নেই। নূরজাহান খুঁজে খুঁজে এবার একটা লম্বা লাঠি নিলেন, তারপর পেয়ারা গাছের আগায় বসে থাকা তন্নির পিঠে ঠাস করে একটা দিলেন। তন্নি কুজো হয়ে জোরে বকে উঠলে, বুড়ি! ওই চিৎকার বাড়ি পর্যন্ত গেল না। বান্ধবীকে মারতে দেখে শিলা তড়িগড়ি করে নেমে এলো। তন্নির দাদির বিশ্বাস নেই ওকেও একটা দিয়ে দেবে, কথার আগে হাত চলে। নূরজাহান ফের ফুস করে উঠলেন, তোরে আজকে লাঙের বাড়ি থেকে দেখতে আইব। তুই একটু সাজ গোসল করবি? ড্যাং ড্যাং করে গাছে উঠছস কেন? তন্নি গাছ থেকে কটমট করে জবাব দিল, তোমার অত শখ, তুমি করো বিয়া, আমি বিয়ে করতাম না। তবা তবা, ওই মইনুল রে, তোর মাইয়া পাগল হইয়া গেছে। শিলা আহম্মদ চোখে তাকিয়ে রইল, তারপর উপরে তাকিয়ে চোখ ছোট করে বলল, তোর দাদি কেঁদে দিয়েছে। কি রে বুড়ি, এমন চিৎকাদনে কেন? তন্নি দাদির গমন পথে চেয়ে রইল, পিঠটা জ্বলছে বেশ। বুড়ির হাতের এত জোর। বাড়ির বাম পাশে বিরাট পুকুর, শ্যাওলা পড়া সবুজ দিঘির জল, এক পাশে বেড়ে উঠা কচুরিপনা স্তূপ, পুকুরের পাড় জুড়ে ফসলের গাছে গাছালের বাহার। সেখানে বেশ কয়েকটা পেয়ারা গাছও আছে। গরম পড়লে ঠাসা ঠাসা পেয়ারার গাছ ভরে যায়। এলাকার সারা মানুষ খেলেও শেষ হয় না। তন্নির পছন্দের ফল পেয়ারা, এই গাছটা একটু বেশি প্রিয় তার, আর তাই দিনের অর্ধেক সময় গাছে কাটে তার, বাকি সময় অন্য গাছে উঠতে উঠতেই চলে যায়। সে নেমে এলো, বলল, এখন গিয়ে আব্বার কাছে আমার নামে বিচার দেবে। বুড়ি শয়তান, তুই কি চিনিস? ওই মহিলা হাড়ে হাড়ে বজ্জাত। শিলা বুঝতে পেরেছে, এমনভাবে মাথা দোলালো। দুপুর হয়ে এসেছে, দিঘির জলেও কড়া রোদের ছায়া পড়েছে। রোদের তোপে পাকা হলুদ দানে শীষগুলো চকচক করছে। সে জিজ্ঞেস করলো, গোসল করবি না? আজ না তোকে দেখতে আসবে? বিয়ে শাদী তন্নির ভালো লাগে না, তবুও সে হঠাৎ লজ্জা পেল। মৃদু স্বরে বলল, তোকে সবার আগে আমার বিয়া হইব। আমারও বিয়া ঠিক, আয় একসাথে সাঁতার কাটি। তুই গিয়ে জামা কাপড় নিয়ে আয়, আমিও আনি। শিলা চলে গেলে তন্নি বাড়িতে ঢুকলো, পা টিপে টিপে। আজকে আব্বা বাড়িতে, আম্মা সকাল থেকে রান্না বান্না করছেন। তার ছোট বোনটার খোঁজ নেই, ওইটা ওর মতনে বানর, সারা পাড়া চষে খায়। তন্নির হঠাৎ লাজ লজ্জা আকাশের দিকে মিশে গেছে। বাড়িটা একতলা, উপরে ছাদ, মোটে 5টা রুম সারা বাড়ি জুড়ে, মাঝখানে একটা উঠান। তন্নি নিজের ঘরে যাওয়ার আগে মইনুল ইসলামের ডাক শুনতে পেল, ওকে ডাকছে। তন্নি! ডাক শুনে তন্নি দাঁত কিরমির করলো। হাতের বাম পাশে বাবা মায়ের ঘর, সেদিকে গেলেও চুপচাপ। আব্বার সামনে সে হইচই বেশি করে, এমনিতে অতি চঞ্চল কিশোরী হিসেবে সারা গায়ে পরিচিত। সে গিয়ে দেখলো সেখানে নূরজাহান নিজেও দাঁড়িয়ে আছে। তন্নি বুঝতে পারলো সবটা। মইনুল ইসলাম জিজ্ঞেস করলো, আম্মাকে কি বলেছ? তন্নি দমে যাওয়ার পাত্রী নয়। নূরজাহান শয়তানের মতো হাসছেন কাপড়ের আড়ালে, মুখ ডেকেছে আঁচল দিয়ে। তন্নি বলল, আজ বাদে কাল আমারে বিয়া দিবা। তোমার আম্মা আমারে পিঠে বাড়ি দিচ্ছে, ব্যথা পাই নাই আমি কি হাতি? তোমার আম্মা আমার হাতি রাখে। আমার জামাই যদি আমার পিঠ দেহে, ডাকটা দেখাবো না? মইনুল ইসলাম কেসে উঠলেন। মেয়েটা ওনার মতো অবুঝ চঞ্চল, তবুও তিনি মাকে বললেন, আম্মা তুমি আমার মেয়েটার সাথে এমন করো কেন? সবসময় দুজন লেগে থাকো কেন? আসমা বেগম ঘরে এলেন। রান্নাবান্নার ঝামেলা, ওনার শরীর ঘেমে গেছে। পাক্কা গৃহিণীর রূপটা ওনার সাথে বেশ মানিয়ে যায়। গালগুলো আগুনের আঁচে লাল হয়ে আছে, বাম পাশের গালে কয়েকটা কালো মেস্তা পড়েছে। তিনি হাত মুছতে মুছতে বললেন, ওরা দুজন সতীন। তন্নি মুখ বাঁকালো, এখন কথা কও না কেন? বোবা হইছো শয়তান বুড়ি? নূরজাহান দাঁতে দাঁত চেপে চলে গেলেন। ফুসফুস করে বললেন, ঘর কেমনে করবি? হাওড়ি এক দিক দিয়া নিব, আরেক দিক দিয়া বাইর করব।
মা তন্নির দিকে এগিয়ে এলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, গোসল করো গিয়ে, একটু ক্রিম আর কাজল দিস চোখে, আমি তোর দাদিকে দিয়ে শাড়ি পাঠাচ্ছি। তন্নি কথাগুলো বলল না আর, মাথার তো বেনিটা হাত দিয়ে খেলতে খেলতে বের হলো। উঠানে নূরজাহান বসে আছেন, মুখ গুমড়ো করে, ঠোঁটগুলো টকটকে লাল, গাল দুটো বয়সের বাড়ে কুঁচকে গেছে, সাদা শরীরের রং। এক সময় ভীষণ রূপবতী ছিলেন বোঝা যায়। তন্নি দেখতে দেখতে একবার ঠোঁট মুচড়ে দিল। নূরজাহান মুখ ফিরিয়ে নিলেন। তন্নি ঘরে এলো, গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। তাদের স্কুলে একটা ছেলে ছিল, নাম রবিউল, দেখতে হ্যান্ডসাম। ওর জামাইটা এমন হলেই হলো, নইলে তন্নি বিয়েই করবে না। গোসলের পর তখন বিকেল হয়েছে। তন্নি আর ঘর থেকে বের হয়নি। তার পরনে এখন সুতির কামিজ। একটু পর ছেলের বাড়ি থেকে মানুষ আসবে, পছন্দ হলে তারপর বিয়ে। তন্নির বুক গলাসহ সব কাঁপছে, জলের তেষ্টা জীবন তেনা তেনা হয়ে যাচ্ছে। সেই দুপুর থেকে নূরজাহান একমুখী হননি। করুণ গোম্বা, তার কি, সে এখন বিয়ে করবে, তারপর জামাইয়ের সাথে আরামে দিন কাটাবে, শান্তি। কোথায় থেকে দৌড়ে শিলা ঘরে ঢুকলো। তন্নি ওকে দেখে বলল, আয় এখানে বস। শিলা হাঁপিয়ে উঠে বলল, কি শুনেছি জানিস, তোর জামাইয়ের বয়স 28। তন্নি কতক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে হাতে হিসেব করলো। গোনা শেষ হলে বিস্মিত চোখে আকাশ থেকে পড়ল, হায় আল্লাহ, আমার থেকে 12 বছরের বড়। আম্মা আম্মা, তারপর হুট করে বিশাল বিলাপ জোড়ালো সে। এত বড় বয়সের বুড়া বেটাকে সে বিয়ে করবে না, কিছুতেই না। ও মা গো, দামড়া কোথাকার, ওই ছেলেকে দেখলে তো তন্নি ডরেই মরে যাবে। দাদি দৌড়ে ঘরে এলেন। তন্নি মেঝেতে বসেছে। শিলা এক মুহূর্তের জন্য বোকা হয়ে গেছে। নূরজাহান পাশে বসতে তন্নি জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করতাম না। কেন, কি হয়েছে ওরে বলত, কথা কও, হইছি কি? তন্নি আর একটু জোরে কাঁদলো। ও দাদি গো, এত বুইড়া বেড়া গো, আমি অত বুইড়া বেড়ার কাছে বিয়া বমু না। আসমা বেগম নিজেও দৌড়ে এলেন। মেয়েটাকে নিয়ে উনি কিছুতেই পারেন না। এই তো দুপুর সুন্দর মতো গোসল করলো, মুখে ক্রিম মাখলো, লজ্জা পেল, এখন আবার কি হয়েছে? তিনি হতাশ শ্বাস পেলে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? নূরজাহান বললেন, জামাইয়ের নাকি বয়স বেশি। তন্নির কান্না শব্দ আরো বেড়ে গেল। এত বড় পুরুষ যদি আমাকে জড়িয়ে ধরে, তাহলে তো আমি বর্তা হয়ে যাব। নূরজাহান কানের কাছে ফিসফিস করে বললেন, বর্তা হইলেই তো মজা, সরো তুমি। নূরজাহানকে সরিয়ে দিয়ে তন্নি আবার কাঁদতে লাগলো। বিয়ে সে করবে না। তাদের স্কুলে তার বয়সী ছেলেটা কি সুন্দর কথা বলে। তন্নির একটুও ভয় লাগে না। 28 বছরের পুরুষ সম্পর্কে তার ধারণা আছে। তার বিশ্বাস, এসব পুরুষের সাথে কথা বলার আগেই শরীর কাঁপে। আবার একটা ধমক দিলেই তন্নি শেষ। হাই হাই, তন্নির কপালে কেন এত দুঃখ? সে কাঁদতেই থাকলো। মা চলে গেলেন। একটু পর ঠিক কান্না থেমে যাবে, উনি জানেন। আরো কিছুক্ষণ গুনগুন করে কেঁদে তন্নি শান্ত হলো। চোখ ফুলে গেছে। শিলা বোকার মতো তখন থেকে বিছানায় বসে আছে। তার কপালে আজকে দুঃখ আছে। নূরজাহান সাংঘাতিক মহিলা, সারা পাড়া টই টই করে, এখানে ওখানের খবর রাখে। বিষয়টা শিলা জানিয়েছে, জানলে ওর আব্বা আমার কাছে গিয়ে 1000টা কান পড়া দেবে। বুড়ি হয়েছে তো কি হয়েছে, দিনে দিনে কুটনামি কমে না। আর শুধু আজকেই না, শিলা গতকালও একটা কাণ্ড করেছে। সে বলেছিল সুন্দরী মেয়েদের জামাই হয় কালো। তারপর তন্নি সারাদিন বাইরে লার্কির ঘরে চাঙ্গে উঠে বসেছিল। মরে গেলেও কালো ছেলে সে বিয়ে করবে না। সারাদিন কিছু খায়নি। তারপর মৌলানা ইসলাম এসে বললেন, ছেলে সুন্দর, উনি নিজে দেখেছেন। সে কথা শোনার পর রাতে সেখান থেকে নেমেছে তন্নি। শিলার ভয় আরো বাড়লো। নূরজাহান নাতনির মাথায় হাত চালালেন, বললেন, ছোট ছেলেরা সোহাগ করতে জানে না, বয়স একটু বেশি হলে সোহাগ পাবি। তন্নি ফুপিয়ে উঠে জিজ্ঞেস করলো, সোহাগ দিয়ে কি করব? ওরে পাগল, মাইয়া মানুষ তো জামাইয়ের সোহাগ গিয়েই সুখী। পাগল ছেড়ে যা, এবার কলপারে যা, একটু মুখটা ধুইয়ে আয়, কাঁদলে চোখ মুখ সুন্দর হয় রে, তোর গালগুলো লাল হইছে। তন্নি ফোলা চোখ মুখ নিয়ে বাইরে কলপারে এলো। শিলার মন চাইছে এই মুহূর্তে অদৃশ্য হয়ে যেতে। পৃথিবীর বুকে একটা জাদু এই মুহূর্তে হলে মন্দ হয় না, কিন্তু সেটা সম্ভব না এখন। বিছানায় তুলে রাখা পাগুলো সে আর একটু গুটিয়ে নিল। নূরজাহান উঠে এগিয়ে এলেন। শিলা আগে পাগে বলে ফেললো, তোমার নাতি কাঁদবে, জানলে বলতাম না। সত্যি? নূরজাহান চোখ শুরু করে জিজ্ঞেস করলেন, তন্নিকে ওরে পছন্দ করে? শিলা বলল, আমাদের ক্লাসে রবিউলের সাথে ওর খুব মিল ছিল। ওই ফোলা এখন কই? পরীক্ষা দিয়া ঢাকা চলে গেছে, গার্মেন্টসে ঢুকছে।
তোর কপালে দুঃখ আছে। নূরজাহান আর কিছু বললেন না, মাথা নাড়িয়ে বের হয়ে গেলেন। শিলা হাঁপ ছেড়ে বাঁচল, দমটা লটকে যে গলায় এসে পড়ল। সে এখান থেকে যাবে না। তন্নির মা তার মাকে বলে দিয়েছে তন্নির সাথে সাথে থাকতে, কিন্তু বুড়ি যে হুমকি দিয়েছে। তন্নি একটা শাড়ি পরেছে, গোলাপি তাঁতের শাড়ি, মাথার মাঝ বরাবর একটা লম্বা সিঁথি, পেছনে চুল খোপা করা, মুখে বেশি সাজ নেই, একটু ফেয়ার অ্যান্ড লাভলি আর চোখে একটু কাজল, ঠোঁটে সামান্য গোলাপি লিপস্টিক। নূরজাহান কানের পেছনে কালি লাগিয়ে দিলেন। এত সুন্দর মেয়েটা প্রতিদিন সম্বন্ধ আসে এখান ওখান থেকে, এবারে বিয়েটা হয়ে যাবে। ফোলা ফোলা গালগুলো রোদে পড়লে লাল টকটকে হয়ে যায়। তন্নি এখন বসে আছে একদম চুপচাপ। মেয়েটা কথা ছাড়া থাকতে পারে না একদণ্ড। আজকে পেট ফুলে যাচ্ছে। সে উদাস চোখে দিঘির জলে তাকিয়ে রইল। বিয়ে হয়ে গেলে পুকুরটার কথা খুব মনে পড়বে। শুনেছে জামাইয়ের বাড়িতে পুকুর নেই, হালকা পাতলা শহরের মতো। তন্নির বাসমতে কিশোরগঞ্জ শহরে বাইরে একটা গাড়ির আওয়াজ শোনা গেল। নূরজাহান বেগম বের হয়ে গেলেন। তন্নির হাঁসফাঁস লাগছে, গরম লাগছে হুট করে। পাশে শিলা বসে আছে, সে কোনো কথা বলবে না। আবার কি না কি হয়। পাত্রের বাড়ি থেকে 5 জন এসেছে, পাত্রের মা, বাবা আর একটা বোন। আসমা বেগম তাড়াতাড়ি পায়ে ঘরে ঢুকলেন। পাত্রের বাড়ির সবাই আগে মেয়ে দেখবে, খাওয়া দাওয়া তারপর। উনি মেয়েকে হাড়ে হাড়ে চেনেন। উনি কাছে এসে খুব বুঝিয়ে শুনিয়ে বললেন, আম্মা ওখানে গিয়ে কোনো কথা বলিস না, বেশি কথা বললে ছেলে তোকে পছন্দ করবে না। তো উনি আশ্বাস দিল, আমাকে বিশ্বাস করতে পারো। শিরা বিড়বিড় করে বলল, ভূতের মুখে রাম রাম। বসার ঘরের সোফায় অতিথি বসেছে। আসমার একটা ভাই এসেছে এখানে, মইনুল ইসলামের বড় ভাই নেই। তাছাড়াও এলাকার 2 জন মুরব্বী। দরজার আড়ালে আসমা দাঁড়িয়েছেন। উনি ভেতরে যেতে পারবেন না। নূরজাহান একটা বড় করে গোমটা দিলেন তন্নির মাথায়, সেটা বুক পর্যন্ত এসে থেমেছে। কিছু দেখা যায় না। উনি বললেন, কারো চোখে মুখে তাকাবি না, নিচের দিকে চোখ রাখবে। তন্নি আজকে রোবটের মতো সব কথা মেনে নিচ্ছে। পৃথিবীর বুকে আজকে জ্যোৎস্নার মতো আশ্চর্য নেমেছে। তার এই আশ্চর্য কতক্ষণ থাকবে তা বলা মুশকিল। সে বলল, আচ্ছা। এদিকে তার শরীর কাঁপছে থরথরিয়ে। ওকে এনে বসানো হলো একটা চেয়ারে। পাশে নূরজাহান দাঁড়িয়েছেন কাঁধে হাত রেখে। তন্নি কিছু দেখতে পারছে না। মোটা শাড়ি, কিন্তু নিচ থেকে সব দেখা যায়। সে দেখলো তার বরাবর সামনে 2টো পা, কালো বুট পরা 2টো পা, আবার কালো প্যান্ট পরেছে। তন্নির বুক কাঁপছে। মোটা ধান গাছের মাথায় বাতাস লাগলে গাছটা যেভাবে দোলে ঠিক ওইভাবে ওর পা কাঁপছে। নূরজাহান গোমটাটা তুলেন, মেয়েটা নিচের দিকে তাকিয়ে। তারপর ওর মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হলো। তন্নি স্পষ্ট টের পাচ্ছে মুখের সামনের পুরুষটা ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একটা হাত থুতিতে রেখে আঙ্গুল বুলাচ্ছে থুঁটিতে। ভীষণ দাম্ভিক সহনীত। আবার গোমটা টেনে দেওয়া হলো। ওর পাশে একটা মহিলা বসেছেন। তিনি নরম সুরে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? তন্নি শুদ্ধ ভাষায়, বাপরে। তন্নি জবাব দেয় না। সে ভীষণ বাধ্য মেয়ে, মায়ের কথা অমান্য করার প্রশ্নই আসে না। উনি আবার জিজ্ঞেস করলেন। আসমা বেগম মুখে আঁচল চেপে দাঁড়িয়ে। পাত্রের মামা অতিষ্ঠ হয়ে বললেন, মেয়ে বোবা নাকি? তন্নির মামা উত্তর দিলেন, বোবা হলে কান টেনে ফেলে দেব। উপস্থিত সবাই হেসে ফেললো, শুধু একজন ছাড়া, 28 বছর বয়সী যুবকটা বাদে। পাত্রের মা আবারও বললেন, কথা বলছো না কেন? নূরজাহান কাঁধে চিমটি দিলেন, হাসি মুখে বললেন, বলো দাদু। তন্নি রাগ ডাক রাখলো না, বলে বসলো, আমার আম্মা না করেছে কথা বলার জন্য। আসমা বেগম ঠাস করে কপাল চাপড়ে দেয়ালে মাথা ঢুকে দিলেন। নূরজাহান কাঁধে আর একটা চিমটি কাটলেন। ছেলেটা এদিকে তাকিয়ে সরাসরি চিমটি দেওয়া হাতটাও দেখলো সে। তারপর নূরজাহানের মুখে তাকালো চোখ তুলে। বুড়ি থমথম খেলো, হাত ছড়িয়ে নিল। বিয়ে তো এখনো হয়নি, এই ছেলে এভাবে তাকিয়ে আছে কেন? বাকিরা আরেকটু হেসে শান্ত হলো। পাত্রের মামা বললেন, বোকা কিন্তু বোবা না। আরেকজন বললেন, একটু দাঁড়াও মা, চুলগুলো দেখে। নূরজাহান ওকে দাঁড় করালো। তারপর গোমটায় হাত রাখলো। তন্নি ভালো লাগছে না। চুলগুলো বহু কষ্টে বেঁধেছে সে, এখন আবার খুলবে। সমস্ত আয়োজন শেষ। গোমটাটা কপাল পর্যন্ত উঠে গেল। তার মধ্যে একটা হাড় হিম করা শীতল কণ্ঠের গম্ভীর এসে কর্ণগোহর লাগলো, চুল দেখতে হবে না। আমার বইয়ের চুল আমি ব্যতীত অন্য কেউ দেখুক সেটা আমি চাচ্ছি না। তন্নি সারা শরীর বেয়ে স্রোত বয়ে গেল। সে 2 হাতে খামছে দোলো শাড়িটা। পুরুষের গলা তো ভয়ানক কেন? কি আছে তন্নির কপালে? তারপর আর কেউ কোনো কথা বলল না। বলেও অবশ্যই লাভ হবে না। তারা একে অন্যের মুখ দেখে চুপ হয়ে গেলেন। একমাত্র ছেলে হওয়াতে মা বাবাও দ্বিমত করলেন না। ছেলে 1 নাম্বারের গাঁটতেরা, জেদি, একরোখা। ঘাড়ের উপরের একটা রক তার সবসময় বাঁকা থাকে।
কথা তো শোনে না জীবনে। গড়ে ছেলের কথাই শেষ কথা। বিয়ের জন্য মা মাথা খেয়ে ফেলেছেন বহুদিন ধরে, রাজি হচ্ছিল না। যদিও শেষমেশ রাজি হয়েছে, কিন্তু মেয়ে দেখতে যাবে না। কত কসরত করে তাকে এখানে আনা হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। তন্নিকে আবারও বসানো হলো। তন্নি গোমটার নিচে শ্বাস পেল বড় করে। নাকের শ্বাসের তোপে গোমটার কাপড় নড়ে উঠল। ছেলের মামা ছেলে সূক্ষ্ম চোখে পরখ করলেন। মেয়ে যে কিছুটা বোকা তা তিনি আবিষ্কার করে ফেলেছেন। বলা বাহুল্য, ভদ্রলোক একসময় বেশ মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি বললেন, আরবি কিছু পারো? নূরজাহান জবাব দিলেন, পারে, আমার নাতনি সব পারে। পাত্র হিসেবে বসে থাকা রোবট ছেলেটা ফের নূরজাহানের দিকে তাকালো, আগের মতোই খুরখাট তীক্ষ্ণ দৃষ্টিতে। নূরজাহান পুনরায় থমথম খেলেন, ঠোঁটের ভেতর দাঁতগুলো কিরমির করলেন। দুধের বয়সী ছেলে ওনার দিকে তাকাচ্ছে কেন এইভাবে? বিয়ে তো এখনই হয়নি, হলে কি করবে? উনি দুশ্চিন্তায় পড়েছেন। রোজিনা বেগম পুনরায় মুখ খোলার আগেই ছেলেটা বলল, আমি ওর সাথে আলাদাভাবে কথা বলতে চাই। এপাশে শিলা চমকে তাকালো। কোথাকার কোন ছেলেকে নিয়ে এসেছে কে জানে। ছেলে মেয়ে আবার আলাদা কথা বলে কিভাবে? তাদের গায়ে এসব কখনো হয় না। আদব কায়দা নেই নাকি? এটা আবার কোন পৃথিবীর নিয়ম? ওদের সবার কাছে কথাটা জমিনে দাঁড়িয়ে থেকে আকাশ ধরতে চাওয়ার মতো ঠেকলো। নূরজাহান ত্যক্ত হয়ে বললেন, কিসের কথাবার্তা? আমাদের এখানে কথাবার্তা হয় না। আমাদের এখানে হয়। তন্নি কাদের উপর রাখা দাদির হাতটা খামচে ধরল। নূরজাহান ঝুঁকে এলেন, তারপর আবারও তন্নির ভয় দেখে বললেন, আমার নাতনির কোনো সমস্যা নেই। সমস্যা থাকলেও সমস্যা নেই। আমার কাছে সমস্যার কোনো সমাধান নেই। এই ছেলের সাথে কথায় পেরে ওঠা অসম্ভব। নূরজাহান বুঝতে পেরেছেন এতটুকু। তন্নি তখন কাঁপছে, পাগুলো থরথর করছে। সে ফিসফিস করে আওড়ালো, তোমাদের আগে বলেছিলাম ও দাদি, এই ছেলের কাছে আমি বিয়ে বসবো না। মা গো মা, কেমনে কথা কয়। নূরজাহান আশ্বাস দিলেন, থাক, ডরাইস না, আমিও তোর সাথে যাবো। তন্নি আর কথা বলল না, তার গলাটা কাঁপছে। একা একা কি বলবে? ওদেরকে পাঠানো হলো তন্নির ঘরে। নূরজাহানের সাথে তন্নি হাঁটছে, পিছু পিছু পাত্র ছেলেটা। ঘরে গিয়ে তারপর ছেলেটা বলল, আপনি যাবেন না? নূরজাহান গো ধরলেন। এতক্ষণ জেদ বের করে বললেন, আমি গেলে আমার নাতি ভয় পাইব। বিয়ের পরও রাতে নাতির সাথে থাকবেন? কি লাগাম ছাড়া মুখ, বাবা গো বাবা। তিনি ফুঁসে উঠলেন এক প্রকার। এই ফোলা ওই ফোলা, তোমারে তখন থেকে দেখতাছি খালি, এত ভাব কিসের? একটু বাইরে গেলে খুশি হইতাম। নূরজাহান আরেকবার পরাজিত হয়ে চোখ রাঙালেন। ছেলেটা ভয় পেল না মোটেই। বুড়ি ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছে, এতটাই আশ্চর্য হচ্ছে যে ওনার এখন ছেলেটার মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। তিনি তন্নির কানে কানে বললেন, আমি দরজার পেছনে আসি, ভয় পাস না, সাহস রাখ, নাইলে জামাই টাইট দিতে পারবি না। তন্নি থুরু ভয় পায়, আর একটু অস্বাভাবিক লাগছে, অস্বস্তি হচ্ছে। কিন্তু অস্বস্তি কি জিনিস সেটাই সে এখন জানে না। তার উল্টাপাল্টা লাগছে। আর কি সবটা? আর না হলে কিচ্ছু না। ছেলেটা বয়সে একটু বড়, নইলে সমবয়সী থাকলে এতক্ষণে সে নিজে আলাপ জুড়ে দিত। মুখ বন্ধ করে থাকা যায়, এর থেকে কষ্টের কাজ পৃথিবীতে আছে? ছেলেটা বিছানায় বসলো। তারপর তন্নি নিজেও। গোমটার কারণে তার মুখ দেখা যাচ্ছে না। এটা একটা বিরাট সুবিধা ওর জন্য। বেশ মজার খেলা। তো মুখ দেখছে না যেহেতু, তাই সে গোমটার নিচে সব করতে পারবে। তন্নি একটু হেসে নিল দাঁত বের করে, তারপর মুখ বেঞ্চি কাটলো। কি আনন্দ! গোমটা দিয়ে বসে থাকলে এত মজা ও জানতোই না। তন্নি হাতটাও গোমটার নিচে নিল। তার মধ্যে তার পাশে থাকা ছেলেটা জিজ্ঞেস করলো, তোমার নাম কি? তন্নি ভয় পেয়ে কেঁপে উঠলো। রোবটের মতো গলার স্বর, কি গমে। সে নড়ে চড়ে সোজা হয়ে বসে বলল, তন্নি আফরোজা। তারপরে বাক্যটা এলো আদেশ সমেত, ঘোমটা সরাও।
তন্নি অবশ্য এক বাক্যে গোমটা সরিয়ে দিল। এক ঝটকায় সেটা সরে গিয়ে সম্পূর্ণ মাথা দৃশ্যমান হলো। কাজলের আবৃত চোখ দুটো সরাসরি আশ্রে পড়ল সামনে বসে থাকা অতি সুদর্শন পুরুষটার দিকে। ইনকরা স্কাই ব্লু রঙের শার্ট, গোটানো হাতা কালো লোমে আবৃত হাত, আর হাতে একটা রোলাক্সের ঘড়ি। বসার কি দারুণ ভঙ্গিমা। প্রথমবারের মতো দুজনের চোখাচোখি হলো একই সাথে। তারপর হুট করে জানালা বেয়ে বাতাস আসা শুরু হলো, আর তন্নির জগৎ এলোমেলো হয়ে এলো। বক্ষ স্পন্দনে আন্দোলন শুরু হলো। শরীর কেঁপে উঠলো অজানা সুখে। ব্যাটা তো দেখি জব্বর সুন্দর। মইনুল ইসলাম ঠিক বলেছেন, তন্নির পছন্দ হয়েছে। সে হা করে কতক্ষণ চেয়ে থাকলো। ছেলেটা গলায় শব্দ করলো। তন্নি ধ্যান ভাঙলো। সে মুখ ঘুরিয়ে নিল। জানলার দিকে উকি দিয়ে দিঘির জলে তাকালো। খুশিতে নিজের ঠোঁট কামড়ে ধরলো। নাচতে মন চাইছে, কিন্তু এ মুহূর্তে সেটা সম্ভব না। তন্নি খেয়াল করেছে লোকটার কপালে হাজার খানেক বাজ। খুবই বিরক্ত সে, তাই শান্ত হয়ে থাকলো। কিছু বলল না। আবার ছেলেটাই বলল, তুমি ত্রিনয় সিদ্দিকী? ডু ইউ ওয়ান্ট টু নো এনিথিং অ্যাবাউট? তন্নি ইংরেজি বোঝে, কিন্তু এটা বুঝতে পারলো না। বিদেশি বেটা এত ভালো ইংরেজিও জানে। সে বিড়বিড় করলো, ত্রিনয় সুন্দর নামটা ওর নামে সাথে মিলেছে। তন্নি আস্তে করে বলল, আমি অত ইংরেজি পারি না। মুখে বললে বুঝতে পারি না, পড়লে ধরতে পারি। ত্রিনয় শুনলো, কিন্তু জবাব দিল না। উল্টো জিজ্ঞেস করলো, তুমি কেঁদেছিলে? তন্নি তার মাথায় ঘোমটা টানলো না, চিবুক নামিয়ে বলল, হ্যাঁ একটু। নূরজাহান এ পাশে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। তখন কি বলে বসে কে জানে। ওনার কলিজায় দুক দুক করছে। ত্রিনয় পুনরায় জিজ্ঞেস করলো, কেন? পাত্রের বয়স শুনে। বয়সের এত পার্থক্য বলে। লোকটা বোকার মতো বলল, বয়স আমি বুড়ো? তা নয় তো কি। ত্রিনয় রাগে দাঁতে দাঁত চাপলো, উচ্চারণ করলো কর্কশ কণ্ঠে, স্টুপিড। তন্নি শুনেও উত্তর দিল না। এত তর্ক এখনই করা যাবে না, সময় হোক। ছেলেটা উঠে দাঁড়ালো, পকেটে হাত গুছে আবারও কতক্ষণ তার দিকে ব্রু কুচিকিয়ে তাকিয়ে রইল। তন্নি তখন বেশ বিরক্ত। সে মনে মনে পণ করলো, বিয়ের পর একটা ব্যালন কিনবো, সেটা দিয়ে বেলে গুটানো কপাল সোজা করে দেবে। একটু সুন্দর আর তন্নির পছন্দ হয়ে গেছে বলে, নয়তো বিয়েটা সে নিজেই ক্যান্সেল করে দিত। প্রথমজন বলেই তন্নি মেনে নিল। অবশ্য ছেলেটা ভালো আছে, কি সুন্দর আলাদা দেখা করার কথা বলো। নইলে তন্নি একেবারে বিয়ে ছাড়া মুখটা দেখতেই পারতো না। এখন সে বিয়ের আগ পর্যন্ত সারা পাড়া রটিয়ে বেড়াবে। তার জামাই সুন্দর, ভীষণ সুন্দর। মাথায় কালো ঘন অনেকগুলো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, লম্বা খাড়া না কি ভীষণ কঠিন চিবুক। কপালে বাসটা জনাবে সৌন্দর্য আরো বাড়িয়েছে। সে আরো একবার খুশি হলো। চেহারা একটা তিলও আছে। তন্নি আরো একটা কথা খুঁজে পেল। লোকটার চেহারা আর একটু খুঁটিয়ে দেখতে মন চাইছে, কিন্তু বেটা যেভাবে তাকিয়ে আছে তাতে তন্নি এমনিতে মরে যাচ্ছে লজ্জায়। দেখবে কিভাবে। সে কথা খুঁজে না পেয়ে বলল, লোকে বলে আমি নাকি একটু পাগল। ত্রিনয় আরো কতক্ষণ তাকিয়ে থেকে তারপর ধীরে সুস্থ জবাব দিল, ঠিক করে নেব। ওর পছন্দ হয়েছে, তার মানে বিয়ে এখানে কনফার্ম। ত্রিনয় আর দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করে না। সে এক পা পিছিয়ে গিয়ে মুখ ঘুরায়। সঙ্গে সঙ্গে তন্নি এদিকে তাকালো। মুখটা না দেখুন, পিঠটা তো দেখতে পারবে। ছেলেটার দেহ কি বিশাল, বাপরে। দরজার একটা কপাট বন্ধ, সেখানে কান পেতে দাঁড়িয়ে আছে নূরজাহান। ত্রিনয় বুঝতে পারে বেশ, তাই সে আস্তে করে এগোয়। পায়ে জুতোর শব্দ হয় না। তারপর ধপ করে দরজাটা মেলে দিতে নূরজাহান চেঁচিয়ে উঠলো, ও মা গো! তন্নি নিজেও ধমকে উঠলো। সে নিচে তাকালো, মেঝেতে পড়ে থাকা নূরজাহানকে দেখতে। নিশ্চয়ই হাড় ভেঙেছে, অথচ মেঝেতে কেউ নেই। তন্নি আর একটু উপরে চোখ তুললো। উনি পড়ার আগে কপ করে ধরেছেন ত্রিনয়। বুড়ি বেশ ভারী, ফলে ত্রিনয়ের সাদা চামড়া বেদ করে নীল রং ফুলে উঠেছে। তন্নি আশ্চর্য হলো, এরা স্বামী স্ত্রী নাকি? কি রোমান্টিক হিন্দি সিনেমার দৃশ্য, ওরে বাপরে। তারপর বিড়বিড় করলো, কি শক্তি ও বাবা। নূরজাহান নিজেও পড়ে গেছেন ভেবেছেন। উনি পিট করে চোখ মেললেন। কিছু একটা খামচে ধরেছে ত্রিনয়ের হাত। উনার দিকে ব্রু কুচকে তাকিয়ে নূরজাহানের কাছে স্বামী সন্তান বাদে সবাই পরপুরুষ। তিনি নাক সিটকিয়ে তুললেন। দ্বিগুণ জোরে চেঁচিয়ে উঠলেন, দূর যা মাঙ্গের নাতি, ছাড় আমারে, মাইয়া দেখলেই ছুতে মন চায়। ত্রিনয় তন্নি হতমম্ব হলো। বুড়ি সোজা হয়ে দাঁড়িয়েছে। তন্নি মুখ বেঞ্চি কাটে বলল, কি মাইয়া গো যুবতী, বুড়া বয়সের যৌবন উতলে উঠেছে। ত্রিনয় সেটা শোনেনি। সে নিজের হাতটা দেখলো, রক্তের আভাস বের হয়েছে। তারপর গাড় ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকালো। বিদ্রোহের সহিত বলল, তোমার শরীরে কিছু আছে নাকি? আমার শরীরের একটা পশমও দাঁড় হলো না, নিজেকে যুবতী ভাবো? বুড়ি ফুঁসে উঠলো, তুমি কস কোন সাহসে? সম্মান দিয়ে কথা কবি। আমি টাকা দিই, তুমি একটা সম্মান কিনে আনো। এই বাঙ্গির পোলা, আমার টাকার গরম দেখাস?
তন্নি দ্রুত পায়ে এগিয়ে এসে মুখটা চেপে ধরল। তুমি আমার বিয়েটা আর হতে দেবে না। তন্ময় বক্র হাসে। নূরজাহানের মুখে বারবার ঝুঁকে আসে, মাননীয় বুড়ি, একবার বিয়েটা হোক, প্রথম বাসর তোমার সাথেই করতে হবে দেখছি। নূরজাহান হাই হাই করে উঠল। ও মায়া গো মাইয়া, কি বেসরম ফোলা গো, এই বিয়ে ওইব না গো, ওইব না, নির্লজ্জ রে নির্লজ্জ। তারপর তিনি চলে গেলেন। ত্রিনয় মাথা ঘুরিয়ে তন্নিকে দেখল। রূপসী আছে, কিন্তু মাথায় তার ছেঁড়া। এই কোনো পাগলখানার এসে পড়ল সে। দেখা সাক্ষাৎ হওয়ার পর তন্নিকে পাত্রপক্ষ 1001 টাকা দিয়ে গেছে। মহিলারা আলোচনা করেছেন, মেয়ে পছন্দ হয়েছে। তন্নির বাবা মইনুল ইসলামের কিশোরগঞ্জের কয়েকটা কাপড় ফার্মেসি দোকান আছে। ছেলেকে তিনি সেখানেই দেখেছিলেন। বেশ ভদ্র সভ্য দেখতে। ওনাদের পছন্দ হয়েছে বলেই দেখতে আসার তারিখ হয়েছিল। এখন তো আরও পরিষ্কার, ছেলের পক্ষেরও মেয়ে পছন্দ হয়েছে। শোনা গেল ছেলের পছন্দ হয়েছে বেশি, তাই মা বাবা আপত্তি নেই। তনি এক ফুফু থাকেন সেখানে, উনিও খোঁজ নিয়েছেন। ভালোই বেশ, দোতলা বাড়ি, ছেলেরা 3 চাচা, সবাই আলাদা আলাদা বাড়ি করেছেন। ত্রিনয়ের বাবার বড়সড় ধানের কারবার। ছোট 2টি বোন, একটা এবারে ইন্টারে আর একটা পড়েছে ক্লাস 7-এ। বছর 1.5 হলো ত্রিনয় কলেজের টিচার হিসেবে যোগ দিয়েছে। বাবার ব্যবসাতেও হাত আছে তার। ফ্যামিলির সম্ভ্রান্ত ভালো। একেবারে এখান থেকে লোকে যাওয়ার পর পাকা কথা হবে। বিয়ের তারিখ দেন মহোৎসব তন্নি শোনার পর থেকে আকাশে উড়েছে। শিলাদের বাড়ি থেকে ধরে আরও যত বান্ধবী তার ছিল সবাইকে বলে বেড়াচ্ছে তার জামাই শিক্ষক, দেখতে হ্যান্ডসাম। ওরে পাগলি দেখে নূরজাহান অতিষ্ঠ হয়ে উঠেছেন। তিনি শুধু বলেছেন, বেড়া মাস্টার, উল্টাপাল্টা কাজ করলে মাইরা রাখবে না তোকে, সাবধানে থাকবি। তোর কাছ থেকে আমারে কয়েকটা টাকা দে তো। তনি মুখ বেঞ্চি কেটেছে। এগুলো আমার বড় টাকা। টয়লেটের মলমূত্র চেনো? ওগুলো এনে হাতে ধরিয়ে দেব। তুই যদি গু হাত দিয়ে ধরতে পারিস তাহলে আমি নিলে কি সমস্যা? নূরজাহানের সাথে তোর ঝগড়া আদতে কখনো শেষ হয় না। নাতির সাথে দাদি সারাক্ষণ সতীনের মতো লেগেই থাকে। নূরজাহানের জন্য বেশ বড়সড় কষ্ট অপেক্ষা করেছে। নাতিকে ছাড়া উনি কিভাবে থাকবেন? এখান থেকে ওখানে যাওয়ার তারিখ ঠিক হয়েছে। খুব দ্রুতই তন্নি বিবাহিত হয়ে যাবে। তারপর জামাই নিয়ে বেড়াতে আসবে। আর কয়েকদিনের শখ জামাইয়ের গায়ের সবগুলো ফসলের মাঠ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। সেগুলো তন্নির মন প্রাণ মুগ্ধতার লেপ্টে দেয়, যেগুলো দেখে তন্নি সারাদিন কাটিয়ে দিতে পারে। একদিন হুট করে পাত্রের বাড়ি থেকে কল এলো। মইনুল ইসলাম বেশ সচেতন লোক। গ্রামের মোড়ে মোড়ে ওনার সম্মান, চিন্তাভাবনা বেশ উন্নত ওনার। তন্নি ওনার মেয়ে, আর ঘরের মেয়ে হলো লক্ষ্মী, সম্মানিত নারী। বাজারে কিংবা হাটের গরু নয় যে উনি খদ্দের ডেকে ডেকে মেয়েকে দেখাবেন। পাত্রের সবকিছু পছন্দ হয়েছিল বলেই তিনি দেখতে আসা রাজি হয়েছিলেন। এক জায়গায় মেয়েকে দেখবে এবং সেখানে বিয়ে হবে, ঘরের রাজকন্যা হাতে পুতুল না। এতে ওনার মেয়ের সম্মান ক্ষুণ্ণ হবে। হঠাৎ তাই কল দেখে তিনি বিস্ফোরিত হলেন। গম্ভীর মুখে চিন্তার প্যাকাশে সময় এলো। তিনি কল কানে তুলে সালাম টানলেন বড় গলায়, আসসালামু আলাইকুম। ত্রিনয়ের বাবা নিয়াজ মোর্শেদ সিদ্দিকী তিনি সালামের জবাব দিয়ে বেশ পূর্ত কণ্ঠে বললেন, আপনি বেআইন এখনো আসার দিন তারিখ বললেন না? আমি তো বেশ বিপদে পড়লাম। ছেলের পছন্দ হয়েছে, আমার ছেলেটা একটু একরোখা। একবার মেয়ে দেখতে গেছে, সেখানে বিয়ে করবে। ঘুরাঘুরি ওর পছন্দ না। আপনার আসার একটা তারিখ বলুন। ময়ূর বড় শ্বাস ছাড়লেন। এতক্ষণ ওনার দমটা আটকে ছিল গলাতে। দুপাশে ওনার দুজন দাঁড়িয়েছেন, আসমা আর নূরজাহান। মইনুল হেসে উত্তর দিলেন, আমরা সামনের মাসের 1 তারিখে আসি। আর তো 3 দিন। নিয়াজ মোর্শেদ মেনে নিলেন। আচ্ছা আচ্ছা। নূরজাহান ফ্যানের সাথে কান লাগিয়ে রেখেছেন। বোনের সাথে অভ্যাসবশত কুটনামি করতে হবে না। তিনি ফিসফিস করে জিজ্ঞেস করলেন, ফোলা কই জিগা? ময়ূর বুড়ো কুচকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন, ত্রিনয় বাবা কোথায়? এখানে কথা বলবেন? বলতে বলতে তিনি ফোনটা ত্রিনয়ের হাতে দিলেন। নূরজাহান খপ করে এই দিকের ফোনটা টেনে নিলেন, কানে নিয়ে বললেন, আসসালামু আলাইকুম বাবা। কথাটা অর্ধসমাপ্ত রইল। ওই পাশের কাট কণ্ঠটা জানালো, আমি ত্রিনয়। ও মাগের নাতি, তুমি ভালো আছো? ভালো না থাকলে ওষুধ নিয়ে আসবেন। নূরজাহান ফুঁসে উঠলেন, সব সময় তেরা কথা কস কেন বাপ? তোর কাছে তো নাতি দিমু না। ত্রিনয় বলল, তুমি আছো না, সংসারের অভিজ্ঞতা আছে, আমার চলবে। তিনি পান খাওয়া লাল লাদ বের করে হাসলেন, টিপ্পনি কাটলেন, সব কিছু চলবো না, আমি পুরান। ত্রিনয় আর সামলাতে পারল না। সে হুট করে কেঁপে উঠল। বুড়ো লোকদের সাথে কথা বলার সব থেকে বড় ঝামেলা হলো এরা উল্টাপাল্টা ইঙ্গিতে কথা বলে।
10টা কথা বললে সেখানে 8টাই হবে ভেতরের গল্প, গোপন গল্প। সে নিজের হতভম্ব ভাব প্রকাশ করলো না, জিজ্ঞেস করলো, তোমার নাতি কোথায়? না, আমার কোলে। বিয়ের পরে তো তুই নিবি। ত্রিনয় সাথে সাথে উত্তর দিল, রাখছি, অজু করতে হবে আমার। নূরজাহান ফোনটা কান থেকে সরিয়ে বোকার মতো চেয়ে রইল। আঙ্গুলের সমান ছেড়ে ওনার সাথে কথা বলতে চাইছে না। এত বড় অপমান উনি সইবে না। আরেকবার এলে রজুদের বাড়ির লাল গাভীর গোবর দিয়ে শরবত খাওয়াবেন, এটা ওনার প্রতিজ্ঞা। খাটটা সাক্ষী থাকলো। মাসে 3 দিন শেষ, সময় গনিয়ে এসেছে ওনারা যাওয়ার। এর ভেতরে আর কোনো কথাবার্তা হয়নি। আজ 1 তারিখ। এখান থেকে মোট 12 জন পাত্রের বাড়িতে গেছে পাকা কথা বলার জন্য। তন্নির সেসব নিয়ে কোনো মোটে মাথা ব্যথা নেই। একটা মাথা ব্যথা সব কিছু ভাবার সময় কোথায়। ভীষণ গরম পড়েছে। পাত্রের বাড়িতে সবার আদর আপ্যায়ন করা হলো। দোতলা বাড়িটায় মোট 12টা রুম। ত্রিনয়ের রুম উপরে, ওটা বিশাল বড়। তন্নির মামাতো ভাই খুঁটিয়ে দেখলো ঘরের মধ্যে সবকিছু আছে, কিছু দিতে হবে না। অবশ্যই ত্রিনয়কে দেখে যতটুকু বোঝা গেল সে এসব নেবেও না। চোখ মুখে গাঁটতেরা বা স্পষ্ট। বাড়ির ভেতরে ড্রয়িং রুমটা বিশাল, পাশে রান্নাঘর। এক কথায় সবার পছন্দ হলো। কথাবার্তা শুরু হলে দেওয়া নেওয়া। মইনুল ইসলাম জিজ্ঞেস করেন, আপনারা কিছু চাইছেন? হ্যাঁ, আমরা 2টো মেয়ে, আর এটা যেহেতু প্রথম আমার কোনো আপত্তি নেই। ত্রিনয়ের বাবা কিছু বললেন না, বলবে ত্রিনয় নিজে। সে জিজ্ঞেস করলো, চাওয়া বলতে মানে ঘরের কোনো জিনিসপত্র? ওনার কথা শেষ হলো না, তার আগেই ত্রিনয় ভীষণ দৃঢ় বাক্যে আড়ালে, আমার ঘরে সব আছে, না থাকলেও নিজের স্ত্রী যাবতীয় জিনিসপত্র এনে দেওয়ার সামর্থ্য আছে। আমাকে ছোট লোক প্রমাণ করবেন না। আমার বাড়ির জিনিস আমার স্ত্রী ব্যবহার করবে, বিষয়টা আমার কাছে দৃষ্টিকটু। সকলে বেশ মুগ্ধ হলো, প্রশংসাও করলো। মইনুল একটা জামাই খুঁজছে, কথাবার্তা রত্ন, শিক্ষিত। এখনকার যুগে এমন ছেলে পাওয়া যায়? ওদের গ্রামের একটা মেয়েকেও কিছু ছাড়া তুলে দেওয়া যায়নি। অন্তত খাট, আলমারি, তোষক, ডাইনিং টেবিল এগুলো তো দিতে হয়। ত্রিনয় কিছু না ভেবে নেবে না। সে বিয়ের আগে বাবা মাকে জানিয়েছে, সে কিছু বিয়ে করতে চাইলে আব্বুকে কবর থেকে তুলে এনেও করাও আমার পক্ষে সম্ভব না। ত্রিনয়ের ফুপুটা অন্যরকম, উনি রেগে আছেন। আরে বাবা, কিছু দিলে তো মেয়েরই থাকবে, ওনারা কি নিয়ে যাবেন নাকি? দৃষ্টিকটুর মাঝে বোঝেছে ছেলেটা। তারপর কথা হলো দেনমোহর। তন্নিকে যাবতীয় গয়না এখনই দেওয়া হবে। আপাতত এবারের জন্য সিদ্দিক পরিবারের একমাত্র বউ সে, কোনো কিছুর অভাব নেই। গয়নাগাটি সব ত্রিনয়ের মা দেবেন। বইয়ের জন্য শখ করে বানিয়েছেন তিনি। দেনমোহরের টাকা 1,10,000 তিনি ত্রিনয়ের বিয়ের দিন দেবে, ব্যাস। কথাবার্তা সেখানেই শেষ। এবার বিয়ের তারিখটাও ছেলে পছন্দ করবে। ত্রিনয় বলল, আপনার মেয়ের হাতে ফোন আছে? তন্নির মামাতো ভাই আরাব ব্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন? ত্রিনয় বেশ শান্ত স্বরে বলল, আমি কথা বলতে চাইছি, ওর মতামত নেওয়াটা গুরুত্বপূর্ণ। বিয়ে জীবনে একবারই হয়। তন্নির হাতে ফোন নেই, ফোন তো কারো হাতেই নেই। একটা ফোন আসমার হাতে আর একটা মইনুলের হাতে, তাও বাটন ফোন। স্মার্টফোনের প্রচলন এদিকটা এখনো আসেনি। তিনি আসমার ফোনে কল দিলেন। ছেলে বলেছে, এখানে আর কথা নেই। রিসিভ হলে বললেন, তন্নিরে একটু দাও, ছেলে কথা বলবে। আসমা আশেপাশে তাকালেন। তন্নি খাড়া পাড়ে আছে। তিনি এইদিকে যেয়ে সচেতন কণ্ঠে ফিসফিস করলেন, ছেলে সেদিনও মেয়ের সাথে আলাদা কথা বললো, আজকেও। মানুষ জানলে কি বলবে? আরে শহরের ছেলে, ওরা গ্রাম সম্পর্কে জানে, বাদ দাও। মেয়ে কোথায়? আপনার মেয়ে কাছে। দাঁড়ান। উনি ফোনটা হাতে চেপে ডাকলেন, তন্নি, কিরে তন্নি? তন্নি আম গাছে পাতা সরিয়ে উকে দিলে, বলো। তন্নি ধমকে উঠলেন মৃদু স্বরে, ছেলে তোর সাথে কথা বলবে, নেমে আয়। পুকুরের সিঁড়িতে বসে কাপড় কাচ্ছে নূরজাহান। উনি বুড়ো হলেও বেশ শৌখিন, শরীরে শক্তিও আছে। এখনও নিজের কাপড় নিজেই ধুয়ে দেন। তন্নি তড়িগড়ি করে নামছে। নূরজাহান রোদের কারণে চোখ কুচকে বললেন, ছেলে খালি মেয়ের সাথে কথা কইবা চাই কেন? ব্যাপারটা তো বুঝলাম না। আসমা শাশুড়ির সামনে কিছু বললেন না। তন্নির হাতে ফোন ধরিয়ে দিয়ে গেলেন। নূরজাহানের হাতের ইশারার পাশে বসতে বললেন। তন্নি গিয়ে সেখানে বসলো। কি ভীষণ অন্যরকম অনুভূতি। শরীরের অজানা কাঁপন, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অপর পাশের কণ্ঠটা ওকে জিজ্ঞেস করলো, আফরোজা? তন্নি মৃদু স্বরে বলে, জি। তারপর তো ত্রিনয় আর সময় নেয় না, বলে, এখানে সবাই বিয়ের তারিখের জন্য বসে আছি, তুমি বলো একটা তারিখ যেদিন তুমি চাইছো। নূরজাহান হেসে উঠলেন। কারণটা তন্নি বুঝলো না বলে বেশ আশ্চর্য হলো। তারপর উনি ফোনটা তন্নির কান থেকে কেড়ে নিলেন। বললেন, বুঝি সব বুঝি, লুচ্ছামে ছাইরা দাও। ঘরের গোলায় দান থাকলে আস্তে ধীরে খাওয়া যায়, তাড়াতাড়ি খাইলে তাড়াতাড়ি শেষ। তন্নি মুখ বিকৃত করলো। কি বলছে বুড়ি? ত্রিনয় অবশ্যই বুঝতে পারলো একটু। খাইসটা বুড়ি, ওর জীবনটা তামা করবে। সে বলল, আমার দান আমার গোলা, আমি একদিনে খাই কিংবা 10 দিনে, তোমার কি? ভালো হয়। তুই খালি আমার নাতির সাথে কথা কইবা চাস কেন? তোমার নাতি আমাকে একদিনের কালো জাদু করেছে। রাতে স্বপ্ন দেখলাম। স্বপ্নে কি দেখলি? বুড়ি, শুধু অন্যদিকে যাও কেন? বুড়ার কথা মনে পড়ে নাকি? আমাকে বুড়োর জায়গায় বসাচ্ছ কেন? আমি তোমার প্রতি আগ্রহী নই। নূরজাহান হাই করে উঠল। মরা স্বামী নিয়ে এমন কথা শোনাও পাপ। ওনার লাগাম ছাড়া মুখটা আর একটু ছুটে গেল। তোরা বেড়া জাত আজীবন লুচ্ছা। রাখ বালের ফোলাফান।
তন্নি দু হাতে নিজের কান চেপে ধরল। ছি ছি, ওর মানিজ্যত আর রইল না। ও খোদা, তুমি মাটি ফাঁক করো, তন্নি ঢুকে যাক। নূরজাহান ফোনটা ওকে দড়িয়ে দিয়ে চলে গেলেন। তন্নি হাঁসফাঁস করে উঠল। আসলে ওই দাদি একটু ত্রিনয় থামিয়ে দিল। বাদ দাও, যেটা জিজ্ঞেস করলাম সেটার উত্তর দাও। তন্নি জোরে জোরে কথা বলছে, পানি পা দিয়ে ঢেউ তুলছে। বড়রা যা বলে তাই, তাহলে তোমাকে জিজ্ঞেস করতাম? তন্নি অনেকক্ষণ ভাবলো, লোকটা কেমন, কেন মেয়েদের বুঝে লজ্জা পেতে নেই? এমন বিরাট বড়া গলায় কণ্ঠস্বর শুনে তো তার ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে। লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইছে। গালগুলো লাল হয়ে যাচ্ছে। বিয়ের পরে এক ঘরে থাকবে কিভাবে? হে আল্লাহ, তুমি একটু রহম করো। তন্নির মনে জোর দাও। তার হঠাৎ মনে পড়লো কয়েকদিন বাদে ওর জন্মদিন। সে উৎফুল্ল হয়ে উঠলো। এই মাসে 10 তারিখ আমার 17 বছর হবে জন্মদিন। সেদিন রাখলে ভালো হবে। 17 বছর হলে বিয়ে পড়াবে কিভাবে? তনি বুঝতে পারলো উৎপল্ল গলাটা একটু চুপসে গেল। আরে চিন্তা নেই, জন্ম নিবন্ধনে আমার 1 বছর বাড়িয়ে দেওয়া। কত মেয়ের এভাবে বিয়ে হয়। ত্রিনয় মেনে নিল, সবাইকে কথাটা জানালো। তন্নির ভালো লাগা আরো বাড়ে। কি সুন্দর ওর মতামত নিল। ইস, এরপরও ওদের বিয়ের তারিখ 10 তারিখে রাখা হলো। সুন্দর একটা তারিখ, অক্টোবরের 10 তারিখ 2010 সাল। বিয়ে ঠিক হওয়ার পর থেকে তন্নি চিন্তায় পড়েছে ভীষণ। তাও আবার চিন্তা না করলে রাতে ঘুম হয় না। জীবনের অতীব প্রয়োজনীয় ঘুম। খানা না হলে দুঃখ, মরে যাওয়া ভালো। তাই চিন্তা করা ওর রোগ, জাতীয় রোগ। সেটি সারাদিন ভেবে ভেবে একে একে জিজ্ঞেস করে নির্মূল করার আগ পর্যন্ত তার মাথায় তার সোজা হয় না। লোকে ওকে এমনি এমনি পাগল ডাকে না, কিছুটা তো আছে মাথায় সেট। আজকে চিন্তার কারণটা হলো নতুন সম্বোধন। তুমি স্বভাব সে কাউকে আপনি বলতে পারে না। প্রথম দিকে কিংবা এক দেখাতে সবাইকে তুমি করে ডাকা ওর ছোটবেলার অভ্যাস। তুমি ডাকটা সহজ, মার প্যাচ নাই, ঘুরানো পেঁচানো ঝামেলা নেই। ঝামেলা হলো আপনিতে। এত কঠিন ডাক আপনি আর কিছুই হয় না। তন্নি জীব কখনো তুমি ডাকে ডাটকায় না, কিন্তু ওই বাড়ির সবাই ওর শ্বশুর বাড়ির লোকজন। আর তাদের ছোট গ্রামে সবাই শ্বশুর বাড়ির কুকুরকেও আপনি বলে ডাকে, ননদ এবং দেবরকেও। বয়সে ছোট হওয়া সত্ত্বেও এটা নিয়ে নাকি আলাদাভাবে সম্মান প্রদর্শন করা হয়। তন্নি অবশ্যই কাউকে অসম্মান করবে না। সে প্রথমে গেলে নূরজাহানের কক্ষে। কেবল ত্রিনয়ের সাথে কথা বলা বাদে হবু নববধূর কোনো চিহ্ন পর্যন্ত তার মধ্যে দেখা নেই। সে চেঁচিয়ে উঠল, সুন্দরী ও সুন্দরী। নূরজাহান বিছানায় বসে পান সাজাচ্ছেন। উনি তন্নিকে এগিয়ে আসতে দেখে চেঁচিয়ে উঠলেন, নিজেও সতীন রে, 2 দিন পর তোর বিয়া হইব, একটু তো শরম রাখবে। হ্যাঁ, এক দেশের গালি আর এক দেশের বলি। নূরজাহানের স্বভাব। একটা বিশ্রী গালি না দিলে ওনার শান্তি লাগে না। তন্নি এসে বিছানায় বসলো। একটা পান হাতে তুলে সেটা শুকিয়ে মাথা ঘুরিয়ে বিছানায় পড়ে গেল। চোখ মুখ উল্টে গেল, শুধু একটু গ্রানেই। নূরজাহান দেখছেন সবটা। তন্নি হাত পা ছেড়ে দিল। সতীন ডাকবা না? আমার জামাইরে 1 ভাগও তোমারে দিব না। পানের গন্ধে অজ্ঞান হয়ে যাও। বাসর ঘরে পান খাইবা কেমনে? তন্নি লাফিয়ে উঠে বসলো। পান খেতে হয় যে? আমি খাবো না। নূরজাহান মুখের রস ফেলে দিয়ে ঠোঁট বাঁকালেন। হ্যাঁ, জামাইরে বলিস। তন্নি আবারও কতক্ষণ চুপচাপ ভাবতে বসলো। তারপর মাথা নামিয়ে নিল নিচে। পান একটা মারাত্মক জিনিস। গন্ধ শুকিয়ে তার বুকের শ্বাস থেমে যায়। খাবে কিভাবে? আচ্ছা থাক, সেসব অনেক দূরের ব্যাপার। আপাতত সেটার জন্য এসেছে, সেটা সমাধান হোক। সে জিজ্ঞেস করলো, বুড়ি তুমি দাদাকে কি রাখতে? নূরজাহান সদ্য ষোড়শীর ন্যায় লজ্জা পেলেন। মাথাটা নামিয়ে মিনমিন করে বললেন, বুইরা। তন্নি রেগে গেল কথা শুনে। আরে বাল, এটা বলিনি। আপনি করে ডাক বলতে নাকি তুমি করে? ওনার লজ্জা শেষ। তিনি সব ভুলে হতভম্ব হয়ে আওড়ালেন, মুখের ভাষা ঠিক কর। বিষয়টা এমন হলো, এক চোর আরেক চোরকে বলছে চুরি করিস না। অবশ্যই তন্নি কখনো খারাপ ভাষা বলে না। আজকে বের হয়ে গেছে, এটা আর ফেরত নেওয়া যাবে না। সে মনে মনে তওবা করলো। এরপর মুখ বেঞ্চি কাটলো। ওরে ফেরেস্তা আমার, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। শ্বশুরবাড়ির সবাইকে আপনি করেই ডাকতে হয় বলতি। আমি তোর দাদার 9 বছরের ছোট ভাইকেও আপনি ডাকতাম, ভাইজান ডাকতাম। অত ছোট ছেলেকে। তন্নির গলায় আশ্চর্যতা। নূরজাহান বললেন, হ্যাঁ, তোর দাদারাও আপনি বলেই রাখতাম। সাথের বাড়িতে বা পাড়া প্রতিবেশীর এক ননদ ছিল, 6 বছর বয়স। ওই মরিচের মতো পিচ্চিকে পর্যন্ত আপা ডাকতাম। বলতাম, আপা আসেন। দূর বলে তন্নি সেখান থেকে চলে এলো। তার মাও আজীবন বাবাকে আপনি বলেই ডাকে। বাকি আছে এখন শিলা। তন্নি ডাকে, মোহনা এসে এক বাক্যে হাজির। ও আদেশ করলো, শিলাকে গিয়ে বলবি আপা ডাকে।
যা। শিলা এলো আরো 5 মিনিট পর। তখন তন্নির মুড চলে গেছে, রাগ এসে পড়েছে গায়ের আনাতে কানাচ্ছে। ওরা দুজন মিলে বসলো এক বিশাল জাম্বুরা গাছের শিকড়ে। বিশাল লম্বা লম্বা শিকড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আশপাশ পর্যন্ত। শিলা জিজ্ঞেস করলো, ডাকলি কেন? তন্নি প্রশ্ন করলো উল্টো, তোদের তো বাগদান শেষ, তুই তোর জামাইরে কি বলে ডাকিস? বিনিময়ে শিলাও লজ্জা পায়। মুখটা নামিয়ে নিতেই তন্নি খাবলে ধরল, চোখ কুচকে বলল, লজ্জা পরে, আগে বল আপনি না তুমি। শিলা বেঞ্চি কাটলো, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? আপনি করে ডাকি, শোন, আপনি ডাকে সম্মান বেশি, তাহলে কি তুমি ডাকে ভালোবাসা বেশি? শিলা নিজেও উত্তর জানে না, ওরা মূলত ঠিকঠাক কথাবার্তা জানে না। তন্নি ঠিক করলো সে ওর বরকে জিজ্ঞেস করবে, তাহলেই হবে। ওনার অনেক বয়স, নিশ্চয় সব জানে। তন্নি শিলার কাঁধে মাথা রাখলো। ত্রিনয়ের কথা ভাবতেই লজ্জা লজ্জা লাগছে। ইস, কেমন অদ্ভুত অনুভূতি! সদ্য জন্মানো কচুরিপনার মতো তার অনুভূতি হাওয়ায় দোল খায়, তারপর বাতাসের তালে ছড়িয়ে পড়ে শরীরের আনাচে কানাচে। বেশি আলোড়ন সৃষ্টি হয় বুকটায়, হুটহাট থেমে যায় সেটা। তন্নি হাসে, আস্তে করে বলে, আমার হবু জামাইটা খুব সুন্দর না রে শিলা? জাম্বুরা গাছের মগডালে বসে থাকা শালিকটা জানায়, হ্যাঁ, তোর চোখে তোর জামাইয়ের আজীবন সুদর্শন থাকুক, তোদের একটা সুখ দুঃখের সংসার হোক। তারপর দিকে শান্ত জলের উপর বিশাল একটা কাঁঠাল পাতা পড়লে সেখানে ঢেউ উঠে। সেই খেলানো ঢেউ সারা দিঘি জুড়ে ছড়িয়ে যায় তন্নির ভালো লাগার মতো। বিয়ে কথাটায় এক মাধুর্য, এত মাধুর্য কেন? কেন এত ভালো লাগা? কেউ সেখানে মধু মাখিয়েছে বুঝি, নাকি অপরিচিত দুটো আত্মা এক হয়ে বলে এত মিষ্টতা সেখানে? বিয়ের বাকি মাত্র 10 দিন। মইনুল ইসলাম বিরাট বড় করে অনুষ্ঠান করবেন। প্রথম মেয়ে ওনার, ভীষণ শখের, অতি আদরের। বাড়ির সামনে অনেকটা জায়গা, পুকুরের পাড়েও বেশ খালি জমিন পড়ে আছে, সেখানে এক জায়গায় স্টেজ করা হবে। আসমার ইচ্ছে ওনার মেয়ের বিয়েতে ছবি তোলা হবে। মইনুল ইসলাম তাই বাজারের একজন ফটোগ্রাফারকে বলে রেখেছেন ক্যামেরা দিয়ে ছবি তোলা হবে। তিনি এখন সেখানে দাওয়াত করেছেন। গ্রামের মুরব্বীদের সাথেও তো আলোচনা আছে। বিয়েতে তন্নির খালাতো ভাই বোন, ফুফাতো আর মামাতো ভাই বোন নাচবে। ওরা আসবে গায়ে হলুদের আগের দিন। মার্কেটে যাওয়া দরকার, কিন্তু তন্নি আজ পর্যন্ত কিশোরগঞ্জ সেভাবে যায়নি। গিয়েছে শুধু মার্কেট করতে যায়নি, গিয়েছে কিন্তু মার্কেট করতে যায়নি। এখন তো আর যেতে পারবে না, কেউ দেখে ফেলবে, ওখানে বলবে নতুন বউ বাজারে এসেছে, মানে সম্মানের একটা ব্যাপার আছে। আসমা কল দিয়েছে নিজের ভাইয়ের বউদেরকে, ওরাই করুক গায়ে হলুদের মার্কেট। কিন্তু বেঁকে বসেছে তন্নি, সে যাবে। তার গায়ে হলুদের শাড়ি গয়না সে নিজে হাতে কিনবে, বিয়েটা তো তার। ত্রিনয় বলেছে, সব তোমার ইচ্ছে মতোই হবে, এখানে আর কোনো কথা আছে? উঠানে সবাই বসা। তন্নির বোন মোহনা পাথরের গুটি দিয়ে খেলছে, আসমা বেগম তরকারি কুটছে, নূরজাহান বসে বসে কুলোর চাল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন, শিলা আর তন্নি বয়ামের আচার খাচ্ছে। আর বায়না শুনে নূরজাহানের মুখ পাকালেন। এমনিতেই নাচনি বুড়ি, আরও দেয় ডোলের বাড়ি। জামাইটা বুঝছে না, নইলে তোরে মাথায় তুলবো না রে লো। তন্নি আচার খাওয়া রেখে ক্ষিপ্ত চোখে তাকালো। বিয়ে আমার, জামাই আমার, তোমার অত মাথা ব্যথা কেন? আমি যাব। জীবনে দেখছোস কোনো বউ নিজের গায়ে হলুদের মার্কেট নিজে করে? এই গ্রামে কেউ গেছে আজ পর্যন্ত? কেউ না যাক, আমি যাব। যেতে দিলে বিয়ের দিন লুকিয়ে বসে থাকবো। বাকিরা নীরব শ্রোতা সেজেছে। তন্নি ভীষণ জেদি ছোট থেকে, যা বলে তাই। আসমা বেগম রেগে যাচ্ছেন। বিয়ে ঠিক হলে মেয়েরা বাড়ি থেকে বের হয় না, মেয়েটা কেন যেন বুঝতে চাইছেন না। তিনি হাতে টমেটোটা রেখে দিলেন, মুখ ঘুরিয়ে বসলেন ওর দিকে। এক পাশে বসে খাতায় মেহমানের নাম লিখছেন মইনুল। তন্নি শোন, বিয়ে ঠিক হয়ে গেলে মেয়েদের বাড়ি থেকে বের হতে হয় না। আর তুই যেখানে যাবি, জামাইয়ের বাড়ি সবার আনাগোনা কিশোরগঞ্জ জুড়ে, তোকে দেখে ফেললে? তন্নি এক বাকে বলল, বোরকা পরে যাব, দেখলেও চিনবে না। মইনুল কাজে মনোযোগ দিতে পারছেন না, অতি অতিষ্ঠ হয়ে উঠলেন। আহ, তন্নির মা, রাখো এসব, তুই যা মা, তোর বড় মামিকে আর শিলাকে নিয়ে যা, আম্মা যাবে। নূরজাহান উত্তর দেওয়ার আগে তন্নি ফুঁসে উঠল, তোমার মাকে নেব না, বুড়ি বজ্জাত, সব লন্ডভন্ড করে দেবে।
ওর সাথে যাওয়ার জন্য আমি কান্তাছি নাকি? যা যা, বিয়ে আমারও হয়েছিল। নূরজাহান বেগম বেশ অভিনয় জানেন, না যাক করুন অভিনয়। তন্নি সেখান থেকে উঠে পড়ল। শিলার হাত ধরে ঘরের দিকে পা বাড়াতেই তিনি আঁচড়ে মুখ ডেকে নিলেন, ফুপিয়ে উঠলেন, আমার কি কেউ আছে? আমার কেউ নাই। তন্নির জায়গায় থেমে গেল। ভীষণ দূরে কোথাও বিদ্যুৎ চমকানোর মতো ওর মুখটা চমকালো। কাঁদছে কেন? মইনুল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, কাঁদো কেন আম্মা? 50 বছরের বেশি হয়েছে সংসার করে, তোর বাপ কোনোদিন কোনোখানে নিয়ে যায়নি, তুইও যাস নাই। আজকে বললি একটু, আর তোর মাইয়া আমাকে দেখতেই পারে না। তো নিয়ে গিয়ে এলো। বুঝতে পারাটা বুঝছে ব্যাপারটা। মহিলার ইগো আছে বাপ গো। সে কেটে রাখা একটা টমেটোর কুচি মুখে নিয়ে বলল, কাঁদো কেন? বললেই তো হয়, আমিও যাব। তুই কথা কইস না। একটা শয়তান পয়দা করছে আমার বউয়ে। আজ মারালে বেংসি কাটলেন। এত খাইষ্টা মানুষ হয়, তাও বয়স্ক। মইনুল মেয়ের দিকে তাকালেন, তারপর কাছে গিয়ে ডাকলেন। তন্নি গিয়ে বসলো। উনি কানের কাছে ফিসফিস করলেন, বয়স্ক মানুষ আম্মা, কোনোদিন মার্কেটে যায়নি, তোকে কিন্তু আদর করে তন্নি, যা একটু নিয়ে। আম্মা মন খারাপ করলে তোর বিয়েতে আমি শান্তি পাবো না। টুনি নাকের ফাটা ফুলে উঠল রাগে। কেঁদে মামলা জিতে ফেলেছে। সে উঠে দাঁড়িয়ে নূরজাহানের কাছে এলো। আচ্ছা যাব নিয়ে, যেভাবে যাওয়ার বাঘ চাইলে সেভাবে বিয়ের পর আমার জামাইয়ের বাঘ চাইবে না। নূরজাহান মুখ জামটা মেরে উত্তর করলেন, দুনিয়াতে তোর একটা জামাই হবে, তোর জামাই রে আদর তুই খা, আমি আদর খাইছি, কি সোহাগী গো। তুই কথায় কথায় মুখ খারাপ কর, তুমি কথায় কথায় মুখ খারাপ করো কেন? তুমিও তো পুটকি পোড়া আলাপ করো কেন? শিলা ওকে টেনে নিল। ছি ছি রে তন্নি, আয় আয়, তোর দাদের মুখ বেরিং পাগলার মতো, চালু হলে আর থামে না, আর কথা বলিস না। তন্নি হাতটা ছাড়িয়ে নিল। শুনিয়ে বলল, একবার বিয়ে হোক, তোমার সামনে জামাইয়ের আদর খামু, দেখবা আর জ্বলবা। নূরজাহান নিজেও বললেন, যা যা, পাঠার মতন চেহারা, আদর করব, আর কত কি করব। পিটিয়ে সোজা বানাবে তোর মতো পাগল রে। আসমা বললেন, আম্মা আপনি সব সময় ওর সাথে লেগে থাকেন, এত খোঁচাখুচি করেন কেন? তুই আর কথা কইস না, তুই ছিলি এক পাগল, হইছে আর এক পাগল। আসমা আর কথা বললেন না। যত বয়স হচ্ছে তত মতি ছাড়া হচ্ছে, হুশ জ্ঞান হারিয়ে ফেলছে, যা মন চায় তাই বলে। তন্নি তো মাঝে মধ্যে কান দিয়ে দোয়া বের হয়। এত খারাপ, এত ভয়ঙ্কর মুখের বাসা। তন্নির মন চায় বদির হয়ে যেতে, তারপর গরদর ছেড়ে বাইরে যে পড়তে অদূরে। লোকে বলে বোবা শত্রু নেই, তন্নির মতে বদিরের কোনো শত্রু নেই। না শুনলে জবাব দেওয়ার প্রশ্নেই আসে না, শুনলে তো আরো ঝামেলা, কিছু বলাও যায় না, শোয়াও যায় না। তাই বদির হওয়া ভালো। শুনলাম না, বুঝলাম না, কিছু বললামও না। তন্নির হলুদ সন্ধ্যা, পেছনে বেশ বড় করে নাম টাঙানো হয়েছে। স্টেজে আগামীকাল বর আসবে। আজকে রাতটার জন্য এখানে সম্পূর্ণ হবে গায়ে হলুদ। সামনে আর একটা উন্মুক্ত জায়গা, চারদিকে মাগরিবের আজান পড়ছে, বউকে সাজানো হচ্ছে। সেখানে শিলা, তন্নির কাজিন মহলের সবাই। তন্নি ফুফাতো ভাই দুজন, ফাহিম আর ফয়সাল, একটা ফুফাতো বোন ফারজানা, ছোট ফুফির 2 মেয়ে অনিকা আর আকসা, মামাতো ভাই আরাফ সাগর, 2 বোন তমা জুমা, আর খালাতো বোনেরা আছে। ওরা বিয়ে খেয়ে সবাই চলে যাবে। সবগুলো শহরের বাসিন্দা, তাদের নাকি গ্রাম ভালো লাগে না। তন্নির বাসায় সবগুলো খ্যাত, এরা কি বুঝবে গ্রামের সৌন্দর্য? বলদ ছেলে মেয়ে। তন্নি সাজ পাগল, সে খুব সাজবে বিয়েতে। গায়ে হলুদের শাড়িটা ওর কলা পাতার রঙের। ছোট মামি বারবার বলেছেন হলুদ শাড়ি নেওয়ার কথা, তন্নি নেবে না। বাকিরা নিক হলুদ শাড়ি, ওকে একটু অন্যরকম লাগতে হবে তো, সে নতুন বউ না, তাকে অবশ্যই সবার থেকে আলাদা লাগতে হবে। সাদা ফুটফুটে শরীরে কলা পাতার রঙের সুতির শাড়িটা দূর থেকে চকচক করছে। ফাহিম ফয়সাল দুজনে গিয়ে লাল গোলাপ আর গাঁদা ফুল এনেছে, তবে সেগুলো দিয়ে মালা বানিয়েছে সুন্দর করে। কানে, গলা, হাতে, মাথা কাঁচা ফুলের গহনা, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, চোখ ভর্তি কালো কাজল। আনিকা শহরে জিনিসপত্র দিয়ে ওকে সাজিয়েছে। গালগুলো এমনিতে লাল, সেখানে আর একটু ব্লাশ মাখায় টুকটুক করছে। সারা গল উজ্জ্বল তন্নি সাজের কারণে।
যে দেখছে সে বারবার মাশাআল্লাহ বলছে। নূরজাহান দূর থেকে নাতনির হাসি মুখটা দেখলেন, তারপর চোখ দুটো লুকিয়ে নিলেন আঁচলের তলায়। পুতুলটা ঘরে না থাকলে সারা বাড়ি আন্ধার হয়ে যাবে। কে খাবে গাছের ফল পাকড়? তিনি সেখানে দাঁড়ান না, ওনাকে দেখলে তন্নি কেঁদে ফেলতে পারে। সাগরের হাতে স্মার্টফোন, সে এসে দাঁড়িয়ে বলল, তোর একটা ছবি তুলি, ভালো হয়ে বস। মামাতো বোনেরা বিভিন্ন স্টাইলে শিখিয়ে দিল। তন্নি হেসে হেসে ছবি তুললো। আয়নায় সে নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছে। টিনো দেখলে সত্যি খুব খুশি হতো। তন্নিকে আজ সত্যি সুন্দর লাগছে, অপরূপ চাঁদের রূপ তার, অটল সৌন্দর্য, টানা আঁখি, গোলাপি ঠোঁট, হালকা ফোলা ফোলা গাল, হরিণী ব্যাকুল নজর, চোখের পাপড়িগুলো ঘন, বেশ লম্বা চুল। গ্রামের মেয়েদের আর যাই হোক চুল লম্বা থাকে, ওকে বাইরে নিতে হবে নিয়ম অনুযায়ী। কনে বিয়ের আগের দিন থেকে নিজের ছায়ায় পা দিতে পারবে না। হঠাৎ ওকে কোলে করে নিতে হবে। ছেলেদের মধ্যে সব থেকে বড় আরাব। ওকে ডাকা হলো। আরাব ঘরে এসে থমকে দাঁড়ালো, তারপর বুকে হাত দিয়ে বলল, তোকে পরীর মতো লাগছে তন্নি। তৃণ সিদ্দিকি তোকে এখন দেখলে নিশ্চিত মরে যেত। তন্নি বলল, তোমার কাছে তো ফোন আছে, ওনাকে একটা ভিডিও কল দাও। সবাই হেসে ফেললো। সাগর জানালো সে ছবি দিয়ে দেবে, ওখানেই দেখতে পারবে। আরাব কোলে নেবে না, থাকুক গ্রামের নিয়ম। ছেলে হয়ে মেয়েকে কোলে নিবে কিভাবে? তার যুক্তির কাছে কারো কথা টিকলো না। তন্নিকে তাই হেঁটে হেঁটে যেতে হলো। মেয়েরা মাথায় উপর ওড়না ধরেছে, লাল ওড়না। তারপর সেখানে বেশ অনেকক্ষণ ধরে ছবি তোলা হলো। বাকি সব মেয়েরা ভারী সাজগোজের সাথে হলুদ শাড়ি পরেছে, ওদের গায়ে আর্টিফিশিয়াল ফুলের গহনা। সবাই তন্নির সাথে বসে বসে ছবি তুললো। এবারে গায়ে হলুদের পালা, বড়রা একে একে ওকে হলুদ ছুঁয়ে দিল। তন্নি বেশ হাসছে, সাদা গালগুলো হলুদের ছোঁয়ায় হলুদ হয়ে গেছে। মা বাবা যখন এলো তখন সব নীরব। আশেপাশে কোথাও নূরজাহান নেই, ওনাকে অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে না। তন্নি আসমা আর মইনুলের চেহারা দেখে কেঁদে ফেললো। সাজগোজ নষ্ট হয়ে যাবে বলে বেশি কাঁদলো না। সব কিছু থমথম করছে। ফয়সাল গিয়ে কোথা থেকে টেনে নূরজাহানকে নিয়ে এলো। উনি এসে দাঁড়িয়ে ছোটদের মতো হাওমাও করে কেঁদে দিলেন। বাকিরা স্তব্ধ হয়ে গেছে। সব উল্লাসে হঠাৎ বাধা পড়লো। আনন্দের রেশটা আর নেই। তন্নি শব্দ করে কেঁদে উঠলো নিজেও। দাদিকে কাছে ডাকলো। দুই হাতে দিয়ে এগিয়ে গিয়ে তন্নিকে জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে বললেন, বুবু, আমার বুবু, তোরে ছাড়া আমি কেমনে থাকবো? ও মইনুল রে, আমার ফুতুলটা রে, তুই আটকা আমার ফুতুল। দূর থেকে জড়িয়ে রাখা দুজনকে কি ভীষণ সুন্দর দেখায়, লিখে বর্ণনা করা যায় না। প্রচলিত একটা বহুল ব্যবহৃত বাক্য আছে, সন্তান হয় পেট থেকে, নাতি হয় কলিজার থেকে। কি অপরূপ উপমা। তন্নির শরীরটা ভীষণ কাঁপে। নূরজাহানের কান্না দেখে আর ভয় জাগে। বিয়ে কি এতটাই ভয়ের? কি আছে বিয়েতে? তন্নি আরো জোরে কাঁদলো। কান্নার কারণে সে কথা বলতে পারছে না, কিন্তু তার হঠাৎ কেন কান্না পাচ্ছে সেটাই সে বুঝতে পারছে না। বুকটা কেমন চিড়ে যাচ্ছে হঠাৎ করে, সবকিছু অসহ্য লাগছে। সে টেনে টুনে গয়না খুলে ফেলতে চাইলো, তার আগে ওদেরকে আলাদা করে নিল সবাই। মেয়েটা ছটপট করছে এক প্রকার। নূরজাহানকে ঘরে নিয়ে এলো মহিলারা। তন্নির কাজিনরা বলল, কাঁদিস না তন্নি, তুই কাঁদলে আঙ্কেল আন্টিও কষ্ট পাবে, তুই শান্ত হ, চোখের জল মুছে নে। শিলা বসেছে পাশে, সেও কাঁদছে। ওর বান্ধবীর মাথাটা নিজের কাঁধে তুলে নিল। আবারও হইচই শুরু হয়েছে। সবাই নাচবে এখন। প্রথমে মেয়েরা মিলে নাচলো, গান বাজালো, লীলাবতী লীলাবতী বড় যুবতী সৈগ। বড় যুবতী সৈগ কি দিয়া সাজামো তোরে। তারপর হিন্দি গান ছেড়ে দেওয়া হলো। ছেলেরা মেয়েরা সবাই উল্লাস করে নাচলো। তন্নিরও নাচতে মন চাইলো, কিন্তু নববধূর নাচ দেখলে মুরব্বীরা ছিছি করবে। তাই সে স্টেজের উপরে পা তুলে বাবু হয়ে বসে রইল। অর্ধেক রাত পর্যন্ত নাচ গান শেষ করে সবাই মেহেদি দিতে বসলো। তন্নির হাতের দুপাশে কোনো পর্যন্ত মেহেদি দেওয়া হলো, হাতেরও নখেও। আবার শিলা একটু পায়েও দিয়ে দিল। মইনুল ইসলাম দিঘির পাড়ে হতে হতে দেখলেন গায়ে হলুদ মেখে শাড়ি জড়িয়ে গহনা পরে বিছানায় মধ্যমণি চাঁদ বসে আছে। ওনার ঘরের চাঁদ। ছোট্ট মেয়েটা কয়েকদিনে কেমন হুট করে বড় হয়ে গেল। সেদিনও বাড়ি জুড়ে ছোটাছুটি করেছে। দুদিন আগেও জামরুল গাছের মগডাল থেকে মা বকতে বকতে নামিয়েছেন। বছর আগেও পুতুল বুকে জড়িয়ে ঘুমিয়েছে মেয়েটা। মইনুল মার্কেট থেকে খুঁজে খুঁজে গোলাপি রঙের বড় পুতুল আনতেন, সেটা বুকে জড়িয়ে ঘুমিয়ে যাওয়া মেয়েটা আজকে জীবন্ত পুতুল সেজেছে। বুকটা দুকপুক করে, ভীষণ ব্যথায় জর্জরিত হয়ে যায়। মানুষ
পুরুষ মানুষ কাঁদে না, কাঁদতে পারে না। উনি একবার ভাবলেন বাড়িতে ঢুকতে আব্বা বলে ডাক দেওয়া মানুষটা আর থাকবে না। মোহনা তন্নির মতো না, কেউ কারো মতো হয় না। এত কঠিন জগৎ সংসার আল্লাহ ভীষণ নিষ্ঠুরতা দেখিয়েছেন পৃথিবীর এতটুকু নিয়মে। এত আদরে বুকে জড়িয়ে মুখে মুখে খাইয়ে বড় করা কলিজার টুকরো কেউ পরের ঘরে যেতে হয়। মইনুল ইসলামের চোখগুলো লাল হয়ে আছে। দুটো রাত ধরে কাঁদেন আসমা, রাতে জাগেন তন্নি। এখনো বুঝতে পারছে না মানুষের এমন কষ্ট পাওয়া উচিত না, যেটা প্রকাশ করা যায় না, সেটা বুকে জমে পাহাড় হয়ে যায়। মইনুল টের পেলেন ওনার বুকটা ক্ষত হয়েছে। সেই ক্ষত কখনো পূরণ হবে না, কখনোই না। কি সুন্দর দেখতে হয়েছে মেয়েটা। ওনার মেয়েটা তো সুন্দর কবে হলো? উনি এর আগে সেভাবে খেয়াল করেননি। মেয়েকে বধূ সাজে এত পরিপক্ক লাগার কথা না, তবুও লাগছে। বিয়ের পানিতে নাকি মেয়েদের সৌন্দর্য বাড়ে, নইলে এত মেয়ের ভিড়ে কেবল ওকেই কেন ফুটবে? কেন চোখ সরানো যাবে না? মইনুল চোখ ফিরিয়ে নিলেন, নজর না লেগে যায়। আনন্দ উল্লাস কাটলো তন্নির গায়ে হলুদ। তন্নি আফরোজের আর নতুন জীবনের সূচনা লগ্নের খানিক অংশ।